এনসিপিরও আগে আমাদের রুট যদি আমরা বলি, আমাদের রুটটা হচ্ছে গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে, আমাদের যেই চিন্তা বা আদর্শের জায়গাটা সেটাও তৈরি হয়েছে, সেটাও গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা স্পষ্টত কয়েকটি কথা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ আমরা একটা ফ্যাসিবাদী যে সিস্টেম আমাদের গত ১৬ বছরে তৈরি হয়েছে, আরও বৃহৎভাবে বললে গত ৫০ বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই, এবং শেখ হাসিনার সময় বা বিগত রেজিমে আমরা এটার একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল, যেটা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক দমন পীড়ন নির্যাতন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। এবং জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছিলাম, এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ সাংস্কৃতিক বৈচিত্র্য সেগুলোকে রক্ষা করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারব। এটা ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এবং গত ১.৫ বছরের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি এবং আমরা সামনে ইলেকশনে অংশগ্রহণ করব। তো প্রথমেই যে একটা বিষয় আসে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, এবং বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে, সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে, এবং আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াইয়ের দিকে যাব। দ্বিতীয়ত, এই জোট প্রক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। আমরা এটা স্পষ্ট করেছি যে আমাদের যে জোটটা, সেই জোটটা ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এ কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি। এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার, জামাত ইসলাম তাদের একটা ইশতেহার দিয়েছে, এবং আমাদের এই ইশতেহারটা আমাদের সারা দেশের মানুষের জন্য, যেরকম জোটের জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য, আমরা যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে, আমরা সেগুলা সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থও হয়েছি। আমাদের আজকের যে ইশতেহার সেটাকে আমরা 12টা বিষয়ে মূলত ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কাভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলতেছি, কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হব, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি, এবং
এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকব। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইস্তেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। এবং আমাদের এই ইস্তিহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি ৩রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইস্তিহার, এই ইস্তিহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরা গোটা ইস্তিহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে টু থিংস আর ইম্পর্টেন্ট, ইয়থ অ্যান্ড ডিগনিটি। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়থ জেনারেশন আমরা তৈরি করতে পারি। আমাদের যে দেশের 60s জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের পরে স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের কে নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপরে আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণ অভ্যুত্থান তারাও করেছে, সেইখানেও অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দেন 24 গণ অভ্যুত্থান, 24 প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। সেকেন্ড হচ্ছে মর্যাদা বা ডিগনিটি। কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিগনিটি, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা বারবার ভুলণ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের সময়ে। মানুষের ন্যূনতম মানবাধিকার, অর্থনৈতিক অধিকার আমরা গত 16 বছর পাইনি। প্রাণ প্রকৃতির সুরক্ষা ছিল না। ফলে জাতীয় মর্যাদা এবং নাগরিক মর্যাদা, এই দুইটা আমাদের প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে তার মানবাধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করব, এবং আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন, যে আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়াবো, একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারবো, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সাথে এতগুলো পরাশক্তি বা যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি, রাষ্ট্র, সেটাকে আমি আবার কিভাবে তৈরি করব, সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে। ফলে তারুণ্য এবং মর্যাদাকে প্রায়োরিটি রেখে আমরা আসলে আমাদের এই টোটাল ইশতেহারের জায়গাটা তৈরি করেছি, যেটা আমরা আবারও ক্ল্যারিফাই করছি যে এটা কিন্তু আমরা ওভারঅল সব কিছু কাভার করেছি এরকম না। আমরা যেহেতু গভর্নমেন্ট যদি 11 দলীয় জোট সরকার গঠন করে, সেই সরকারের অংশীদার হিসেবে আমরা কী কী জিনিসকে মন্ত্রিসভায় প্রায়োরিটি দিব, ওই সরকারের প্রায়োরিটি দিব, আমাদের সংসদে আমরা প্রায়োরিটি দিব, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা আমাদের 3রা আগস্টের ঘোষণা, আমাদের 24 দফার ঘোষণা, তার ধারাবাহিকতা হিসেবে এটা আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে। এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভীষণকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে। আমি আপনাদের সামনে যে 36 দফা, সেটা পুরাটার পড়বো না, কারণ সেইটা অলরেডি আলোচনা এসেছে। আমি হয়তো গুরুত্বপূর্ণ কিছু
পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। সবার কাছে এটা মোটামুটি চলে গেছে ডকুমেন্টটা অনলাইনে, এবং আমাদের আলোচনার মধ্যেও এগুলো এসেছে। আমরা 36 দফার প্রথম দফাটিতে আমরা জুলাই সনদের কথা বলেছি, যে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট, এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা, যে গণভোটে হ্যাঁ হলে যে সংসদ তৈরি হবে সেখানে সংস্কার পরিষদ হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং সেকেন্ড হচ্ছে আমাদের বিচার। আমাদের প্রথম থেকেই দুইটা দাবি ছিল, সংস্কার এবং বিচার। তো জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে, এবং সেগুলোকে কিভাবে আমরা আরও সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো, এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই সময়ে নির্বাচনের বা আমাদের একটা বড় কমিটমেন্ট। আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। বিচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছি, যে যে রিকনসিলিয়েশন কমিশন, আমরা এটা এই অন্তর্বর্তী সরকারের সময় বা এই আমলেও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু সেটা করা হয় নাই। আমরা জাস্টিস, প্রথম আমরা জাস্টিস চাই, সেকেন্ড আমরা রিকনসিলিয়েশন চাই। তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকের পুনর্বাসন না। রিকনসিলিয়েশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে, বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে, তার সিভিক রাইটসটা আমরা নিশ্চিত করব কিভাবে, সেই প্রক্রিয়া অনুসরণ করা। এছাড়া আমরা বলেছি যে আমাদের যারা সমাজে যেই ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে, যারা আমাদের সংখ্যালঘু, মানবাধিকার হরণ এবং যে কোনো পরিবার ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে তারা কথা বলবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করবে। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা মুদ্রাস্ফীতি 6% নামানো হবে, এটা আমরা বলেছি, আমরা ব্যাখ্যাও করেছি সেটা। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়ের কারণে হয়তো পুরোটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা, এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও 5 বছরের 75% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। এবং আমরা উচ্চশিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ, যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না। স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা, আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কার্ডের বিষয়। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরও 10 রকমের কার্ড করি, সেটা আমার সুযোগ মানে জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। আমরা পরিবেশ বিষয়ে আমাদের কতগুলা প্রস্তাবনা আছে। দূষণকারী ইটা ভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন এবং সবুজ প্রযুক্তি নিশ্চিত করা, 5 বছরে বিদ্যুতের অন্তত 90% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন ও সরকারি করে 40% ইলেকট্রনিক ভেহিকল চালু করা। দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা। খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি আমাদের থাকবে পয়েন্ট হচ্ছে, ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি। আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ
সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্রিগেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত 8টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। আমি 36টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম, এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক, যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য সেই ইশতেহারগুলোই বলার। আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন আমাদের আছে, কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশ কুসুম অনেক কিছুই হয়তো বলেই, মানে রাজনৈতিক দলগুলো বলে বা তাদের প্রচারণায় আছে, কিন্তু আমরা যেটা আমাদের মধ্যে 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই, বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামীর 5 বছরে সেইটাকে আমরা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই 3টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি, এবং আমাদের যেই জোট, সেই জোটের সাথে আমরা এই সমন্বয় করব। এই ইশতেহার আমরা পরবর্তীতে যদি সরকার গঠনের সুযোগ হয় এবং আমাদের এই যে বেসিক যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা অটুট রেখেই আমরা কিন্তু এই জোটে থাকবো। এই জোটটা এই কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী সমঝোতার পর্যায়ে রয়েছে, এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, নতুন রাজনীতি, বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন দেখতে চায়। এত বড় গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব মানে সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরেই সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনৈতিক সংস্কৃতি সব কিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে, এটা একদিকে ট্র্যাজেডি, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরে হয়তো অপশন ছিল না। কিন্তু আমরা এই লড়াইটাকে এইখানে আমরা স্টপ করতেছি। আমরা মনে করি যা কিছু আমরা করছি বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে আমরা মাথায় রেখে করছি। আমরা একটা বিপ্লবিক জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি পলিটিক্সে আমরা এন্ট্রি নিচ্ছি, এটা আমাদের জন্য বড় একটা শিফটিং। তো আপনাদের সবার কাছে আমরা আমাদের যেই এনসিপি 30টা আসনে শাপলাকলি মার্কাতে তারা ইলেকশন করতেছে, আমাদের 30 জন ক্যান্ডিডেট, এবং সারা বাংলাদেশেই আমাদের 11 দলের সমন্বিত প্রার্থী রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের কাছে আমরা জনগণের কাছে আমরা আহ্বান করছি, আপনারা এনসিপির প্রার্থীকে, 11 দলের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করুন, সংসদে পাঠান। আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশকে আমরা চেঞ্জ করব এবং জনগণের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।